দেখো আজ আমি তোমাদের যে সাহিত্য চর্চা বইটি আছে তার তৃতীয় গল্প অর্থাৎ তোমাদের দ্বিতীয় গল্প ছিল তৃণমূল আবিষ্কার দেবেন্দ্র মিত্রের লেখা। সেই গল্পটি বাদ দিয়ে আমি তোমাদের তৃতীয় গল্প অর্থাৎ ডাকাতের মা, একটা অনবদ্য ছোট গল্প তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের তৃতীয় গল্প ডাকাতের মা গল্পটি নিয়ে আজকে আলোচনা করব। লিখেছেন সতীনাথ ভাদুড়ী। তো গল্প শুরু করার আগে আমি সতীনাথ ভাদুড়ী সম্পর্কে তোমাদের কয়েক কথা বলবো। দেখো, সতীনাথ ভাদুড়ী 1906 খ্রিস্টাব্দে, সতীনাথ ভাদুড়ী 1906 খ্রিস্টাব্দে বিহারের পূর্ণিয়া জেলার জন্মগ্রহণ করেন। পূর্ণিয়া জেলায় জন্মগ্রহণ করেন। সতীনাথ ভাদুড়ী 1906 খ্রিস্টাব্দে বিহারের পূর্ণিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত গল্পকার, ঔপন্যাসিক, নাট্য সাহিত্যেও তিনার অবদান অনস্বীকার্য। তিনার বিখ্যাত উপন্যাস জাগরী, ঘোড়ায় চড়িত মানস, তিনি জাগরী উপন্যাসটা জেলে বসে লিখেছিলেন। তিনি তার জন্য তিনি 1950 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বিখ্যাত পুরস্কার রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন। তো সতীনাথ ভাদুড়ীর পিতা ছিলেন ইন্দুভূষণ ভাদুড়ী। পিতা ইন্দুভূষণ ভাদুড়ী, সতীনাথ ভাদুড়ীর পিতা ছিল ইন্দুভূষণ ভাদুড়ী, মাতা রাজবালা দেবী। মাতা ছিলেন রাজবালা দেবী। তো তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন। তিনি অর্থনীতিবিদ নিয়ে পড়াশোনা করেছেন, ল কলেজে পাস করেছেন। তিনি রাজনৈতিক বিষয় নিয়েও বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এই সমাজের যে সমস্ত মানুষের বসবাস, সেই সমাজের চৌর্যবৃত্তি, ডাকাত, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের গল্প আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এইভাবে তিনি 1965 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। অর্থাৎ মারা যান। তিনি মারা গেলেও তিনার যে সমস্ত সাহিত্যের অবদান আমাদেরকে দিয়ে গেছেন, তিনি আমাদের কাছে আজও জীবিত তিনার প্রতিভার জন্য। তিনার বিখ্যাত উপন্যাস আমি বলেছি জাগরী, ঘোড়ায় চড়িত মানস, এবং তিনার যে ছোট গল্প ডাকাতের মা, বৈয়াকরণ, চকাচকি, বিভিন্ন ধরনের ছোট গল্প তিনি বাংলা সাহিত্যে অবদান রেখে গেছেন। তো এরপরে আমরা চলে আসবো তোমাদের মূল গল্প ডাকাতের মা। তো দেখো, ডাকাতের মা সতীনাথ ভাদুড়ী লিখেছে। এটার উৎস পড়ে কোথা থেকে নিয়ে আনেছে গল্পটা, ডাকাতের মাটা উৎস হচ্ছে কি চকাচকি।
চকাচকি গল্প গ্রন্থ। চকাচকি গল্প গ্রন্থ থেকে এই ডাকাতের মা গল্পটি নেওয়া হয়েছে। তাহলে ডাকাতের মা কোথা থেকে নেওয়া হয়েছে? চকাচকি গল্প গ্রন্থ থেকে। এই চকাচকি গল্প গ্রন্থ 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে ডাকাতের মা গল্পটা প্রথমে যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কিন্তু পরে চকাচকি গল্প গ্রন্থে 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ডাকাতের মা গল্পটি। তাহলে যদি পরে ডাকাতের মা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? চকাচকি গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো দেখো এবারে আমরা চলে আসবো ডাকাতের মা। দেখো সতীনাথ ভাদুড়ী বিখ্যাত ছোট গল্পকার নামকরণ করেছে ডাকাতের মা। এই ডাকাত শব্দটা খুব ভয়ের। আমরা ডাকাতকে সাধারণত খুব ভয় পাই, ভীতি পাই। এই ডাকাত শব্দটা সাধারণত খুব ভয়ের কারণ সৃষ্টি করে, কিন্তু তার পাশে দেখো বসিয়েছে মা। মা শব্দটা কিন্তু খুব অপত্য, স্নেহ, মায়া, মমতার বাহন। এই যে একটা ভয় ভীতিকর জিনিসের পাশে একটা মায়া, মমতা, স্নেহ, পরস্পর পাশাপাশি দুটো শব্দ বসেছে। এই দুটো শব্দকে নিয়ে ডাকাতের মা পুরো গল্পটার নামকরণ হয়েছে। ডাকাত সাধারণত ভয় বা ভীতিকর একটা জিনিস। ডাকাত নাম শুনলে আমরা ভয় পাই, ভীতি পাই অর্থাৎ। আর মা হচ্ছে স্নেহ, মায়া, মমতার জিনিস। সে মায়েরই এক স্নেহ, মায়া, মমতা এই গল্পের মধ্যে পরিস্ফুটিত হয়েছে। আমরা দেখতে পাবো ছেলে আর মায়ের, মা ছেলের যে সম্পর্ক, মা ছেলের যে চরিত্র বৈশিষ্ট্য এই গল্পের মধ্যে পরিস্ফুটিত হয়েছে, সেটাই গল্পকার তুলে ধরেছে দর্শকের সামনে, পাঠকদের সামনে। তো দেখো আমরা গল্পটা শুরু করার আগে গল্পটার বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। দেখো গল্পে প্রথমে আছে সৌখী। সৌখী বলে একটা চরিত্র আছে। সৌখী, সৌখী হচ্ছে ছেলে। ইনার পিতা অর্থাৎ সৌখীর পিতা হচ্ছে মারা গেছে। পিতা মৃত, মা জীবিত। সৌখীর পিতা মৃত। ডাকাত ছিল, ডাকাত দলের সর্দার ছিল পিতা, ডাকাত ছিল। সৌখীও এখন ডাকাত। সৌখীর স্ত্রী আছে, স্ত্রী পুত্র আছে। সৌখীর মা আছে জীবিত, বাড়িতে আছে। সৌখীর স্ত্রী পুত্র আছে, কিন্তু অভাবের কারণে স্ত্রী পুত্রকে তার বাপের বাড়িতে যেয়ে থাকতে হয়েছে। কেননা সৌখী এখন জেলে ছিল। সৌখী জেলে ডাকাতি করেছে, ডাকাতির কারণে সৌখী জেলে বসবাস করত। বেশিরভাগ সময় সৌখীকে জেলে থাকতে হতো। জেলে অর্থাৎ জেলখানাতে বন্দি থাকতে হতো সৌখীকে। তার জন্য বাড়িতে অভাব অনটন দেখা দিত। অর্থাৎ ডাকাতের দলের যে লোকেরা টাকা পয়সা দিত, সে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছিল যখন সৌখী জেলেতে গিয়েছিল। তার ফলে ঘরে প্রতিদিন খাবার জুটতো না বলে সৌখীর মা সৌখীর স্ত্রী আর সন্তানকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। তো এভাবে গল্পটা গল্পকার আগিয়ে নিয়ে গেছে। তো গল্পের মূল চরিত্র সৌখী আর সৌখীর মা। ছেলে ডাকাতির কারণে জেলে বন্দী আছে। মাতা তার ঘরেতে চিন্তারত যে ছেলে জেলে আছে, তার মা চাল ভাজা বিক্রি করে দিন যাপন করে। চাল ভাজা বিক্রি করে কোনো রকমের দিন যাপন করে
ঘরে একটা 5 বছরের ছেলে আছে আর তার স্ত্রী আছে। প্রতিদিন ঘরে খাবার না জোটায় তাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। তো একদিন হঠাৎ সৌখীর মা শীতের রাত্রিতে কম্বল গায়ে দিয়ে পড়ে আছে, অর্থাৎ শুয়ে আছে। তার ঘুম আসছে না, বিভিন্ন ধরনের চিন্তা। যার ছেলে জেলে আছে, একমাত্র ছেলে, সেই জেলে বর্তমান, অর্থাৎ জেলে বন্দী। তার স্ত্রী পুত্র, অর্থাৎ তার ছেলের বৌমা, ছেলের স্ত্রী, অর্থাৎ তার বৌমা, সৌখীর মায়ের বৌমা এবং নাতি তার বাপের বাড়িতে, অর্থাৎ তার বৌমা বাপের বাড়িতে আছে। সেই নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে করতে সৌখীর মায়ের ঘুম আসছে না শীতের রাত্রিতে। ঠিক সেই সময় দরজায় টোকা মারল। দরজায় টোকা মারার পর 2-3 বার টোকা মারার পর সৌখীর মা ভাবলো যে নিশ্চয়ই দলের লোক এসেছে টাকা দিতে। তারপরে ভাবলো যে পুলিশ এসেছে। তারপরে দেখলো দরজা খুলে যে নিজের ছেলে সৌখী এসেছে। নিজের ছেলে সৌখী তার ঘরে এসেছে। জেলখানায় তার শাস্তির মেয়াদ শেষ না হওয়ার আগে সৌখী বাড়িতে ফিরে এসেছে। এই দেখে তার মায়ের খুব আনন্দে আত্মহারা, আনন্দ গর্বে আত্মহারা উঠেছে। ঠিক এমন সময় রাত্রিবেলায় এসে সৌখী তার মায়ের কাছে তার স্ত্রী পুত্রের খোঁজ খবর নেয়। তখন তার মা বলে যে তার স্ত্রী আর পুত্র তার বাপের বাড়িতে আছে, কয়েকদিন বাদেই চলে আসবে। কিন্তু ডাকাত দলের লোকেরা যে টাকা তাদেরকে বাড়িতে টাকা দিয়ে যায়নি সে কথা গোপনে রাখে সৌখীর মা। যদি এই কথা জানিয়ে যায় তাহলে সৌখী আবার নিশ্চয়ই কোনো অপরাধ করবে, তাহলে তাকে আবার জেলে চলে যেতে হবে। সে সান্ত্বনা দিয়ে বলে, সে সৌখী ভাবে যে আজ রাতটা যা করে কাটিয়ে দিই, কালকে তার স্ত্রী পুত্রকে বাড়িতে আনতে যাবে। সে কোনো ক্রমে তার মায়ের সেই চাল ভাজা বিক্রি করতো, সেই চাল ভাজা খেয়ে শুয়ে পড়ে। কিন্তু তার মায়ের আর ঘুম আসছে না। কালকে সকালে কি খেতে দিবে সৌখীকে, তার পুত্রকে কি খেতে দিবে, সেই চিন্তা ভাবনা করতে থাকে। হাতে তো 1 টাকাও নেই, তার চিন্তায় ঘুম আসতো না। কিন্তু ঘুম না আসার ফলে সে পাশের বাড়ি মাতাদিন পেশকারের বাড়িতে রাত্রিবেলাতে একটা লোটা ঘটি চুরি করে আনে। ঘটি চুরি করে বাজারে বিক্রি করে 14 আনায়। সেই 14 আনা পয়সা নিয়ে বাজারে ভাত, আলু চচ্চড়ি, ছেলের জন্য, ছেলের ভালো খাবার আলু চচ্চড়ি ভাত রান্না করে ছেলের জন্য। কিন্তু সকালে হতে না হতে সেই মাতাদিন পেশকার ছাড়বার পাত্র নয়। সেই মাতাদিন পেশকার সকালবেলায় বাড়িতে পুলিশ নিয়ে হাজির হয়। দিয়ে হাঁকাডাকাডাকি করে, সেই লোটার সন্ধান পায় যার কাছে বিক্রি করে মাতাদিন পেশকার। বাড়িতে পুলিশ নিয়ে হাজির হয় সৌখীর বাড়িতে। সৌখী তখনও ঘুম থেকে উঠেনি। বুড়িকে যখন প্রশ্ন করা হয়, অর্থাৎ সৌখীর মাকে যখন প্রশ্ন করা হয়, সে তখন নির্বাক থাকে, চুপচাপ থাকে। কিছুক্ষণ পর সৌখী ঘুম থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে তার মায়ের যে অপরাধ, সে মায়ের অপরাধটাকে নিজের মাথায় নিয়ে নেয় যে আমি চুরি করেছি। একজন ডাকাত হয়েও সে একটা ছিচকে চোর, অর্থাৎ চৌর্যবৃত্তিকে মাথায় নিয়ে নেয়, অর্থাৎ মায়ের সম্মান রাখতে, মায়ের প্রতি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার দাখিলদার রাখতে সে তার মায়ের অপরাধটাকে সে নিজের মাথায় নিয়ে নেয়। আবার তারপরে তাকে আবার জেলখানায় বন্দী হতে হয়। কিন্তু জেলে যাওয়ার সময় সৌখী তার মাকে 90 টাকা দিয়ে যায়। জেলখানায় যে কাজ করে সে পয়সা পেয়েছিল, সে 90 টাকা তার মাকে দিয়ে যায়। তো তারপর তার মা, অর্থাৎ সৌখীর মা ডুবলে ছেলে চলে যাওয়ার পর ডুবলে কেঁদে ওঠে। অর্থাৎ ছেলে আর মায়ের যে স্নেহ, মায়া, মমতা, যে মাত্র 14 আনার জন্য
তাকে এতটা ছোট হতে হলো, তার ছেলেকে আবার জেলে যেতে হলো, এই ভাবনা চিন্তায় রত থাকে। এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। তো দেখো, আমি মূল গল্পটা লাইন ধরে ধরে আলোচনা করব, তাহলে তোমরা বইটা নিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, গল্পের নাম ডাকাতের মা, সতীনাথ ভাদুড়ী লিখেছে। উৎস হচ্ছে চকাচকি গল্প গ্রন্থ, 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম তোমাদের জেনে রাখা ভালো, চিত্তপ্রিয় ঘোষ। চিত্তপ্রিয় ঘোষ হচ্ছে ছদ্মনাম। সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কি? চিত্তপ্রিয় ঘোষ। চিত্তপ্রিয় ঘোষ, চিত্রগুপ্তের ভাই বলে তিনি একটা উপন্যাস লিখেছিলেন, চিত্রগুপ্তের ভাই। তো দেখো, বইটা দেখতে থাকো কি বলছে। প্রথমেই গল্পের একটা লাইন দিয়ে শুরু হচ্ছে, আগে সে ছিল ডাকাতের বউ। অর্থাৎ আগে সে ছিল ডাকাতের বউ। সখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা। অর্থাৎ সখীর যে মা ছিল, মেয়েদের সাধারণত তিনটে জীবন। দেখো, প্রথমে মহিলারা কি হয়, বাপের বাড়িতে মানুষ হয় কন্যা হিসাবে, মেয়ে হিসাবে। তারপরে স্বামীর বাড়িতে যায়, স্বামীর বাড়িতে যে স্ত্রী হিসাবে তাকে থাকতে হয়। তারপরে যখন স্বামী মারা যায় তখন তাকে সন্তানের কাছে মা হিসাবে থাকতে হয়। ঠিক মহিলা অর্থাৎ নারীর যে তিনটে জীবন, সেই তিনটে জীবন পেরিয়ে তারপরে সে মারা যায়। অর্থাৎ প্রথমে তাকে বাপের বাড়িতে ছোটবেলা থেকে মানুষ হতে হয়, যখনই বড় হয় তখনই তাকে স্বামীর বাড়িতে চলে যেতে হয়। স্বামীর বাড়িতে চলে যাওয়ার পর, স্বামী মারা যাওয়ার পর তাকে সন্তানের কাছে হাজির হতে হয়, সন্তান তার দেখাশোনা করে। ঠিক এখানে এই গল্পের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আগে সে ছিল ডাকাতের বউ, সৌখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। অর্থাৎ সৌখীর বাবা মারা গেছে, তার জন্য আগে সৌখীর মা পরিচিত ছিল ডাকাতের বউ বলে। সৌখীর মা যখন, অর্থাৎ সৌখীর বাবা বেঁচে ছিল তখন সৌখীর মায়ের পরিচয় ছিল ডাকাতের বউ বলে। আর এখন কি হয়েছে, তার বাবা মারা গেছে, তার জন্য সৌখীর নামে, সৌখী একজন ডাকাত, তার জন্য ডাকাতের মা হিসাবে সৌখীর মা পরিচিত। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? রাত বিরেতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? বলছে ডাকাতের মা তার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, আর কখন যে রাত বিরতে দরজায় কে এসে টোকা মারবে, ঠেলা মারবে, তাহলে ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে কি? ডাকাতের মায়ের ঘুম খুব পাতলা, অর্থাৎ সে নিশ্চিন্তে ঘুমানো যায় না ডাকাতের মায়ের। তো কি বলছে দেখো, টক টক করে দুটোকার শব্দ থেমে থেমে তিনবার বলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। পরীক্ষায় পড়ে যে দলের তো লোক টাকা দিতে আসলে বুঝতে হবে কি, যে দরজাটা আছে সৌখীর মায়ের যে দরজা, যেখানে সয়, সেটা দুটোকার শব্দ থেমে থেমে তিনবার হলে, দুটোকার শব্দ, দুটোকা শব্দ যদি থেমে থেমে হয় তিনবার, তাহলে সৌখীর মা বুঝবে যে দলের লোক টাকা দিতে এসেছে। তিনবারের পর আরো একবার হলে বুঝতে হবে যে সখী নিজে বাড়ি ফিরল। তিনবারের পর যদি আরো একবার হয় তাহলে বুঝবে যে সখী অর্থাৎ তার ছেলে নিজে বাড়ি ফিরে এসেছে। ছেলের আবার পড়া ঘুম, তখনই দরজা খুলবি না হুট করে। ছেলে আগে থেকেই মানা করে গেছে, পড়া ঘুম, তার গম্ভীর মেজাজ, গম্ভীর পড়া আওয়াজ, ছেলে মানা করে গেছে, তখনই অর্থাৎ তাড়াতাড়ি যেন দরজা না খুলে। খবরদার 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি। হঠাৎ করে কেউ যদি দরজায় টোকা মারে তাহলে একদম সঙ্গে সঙ্গে দরজা খুলবি না, ছেলে মানা করে গেছে মাকে। 10 বার নিঃশ্বাস ফেলতে, শ্বাস প্রশ্বাস নিতে 10 বার শ্বাস প্রশ্বাস নিতে যতক্ষণ সময় লাগে সেই সময়টা অপেক্ষা করতে বলছে
মাকে। তারপর দরজা খুলতে বলেছে সৌখী তার মাকে। আরো কত রকমের টোকা মারবার রকম পের আছে, কতবার হয়েছে, কতবার বদলেছে, আরো কত রকমের টোকা মারবার, অর্থাৎ দরজায় যে টোকা মারার যে ঘটনা কতবার যে একই ছিল, কতবার রকম পের অর্থাৎ বদলে গেছে, এভাবে দরজায় টোকা মারার কথা বলা হয়েছে। দুনিয়ায় বিশ্বাস করবো কাকে, পুলিশকেও ঠেকানো যায় না, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকেও ঠেকানো হয় মুশকিল। যদি পুলিশ আসে তার জন্য দরজা খুলতে মানা করেছে, আবার দলের লোক যদি কেউ শত্রুতা থাকে এসে যদি দরজায় টোকা মারে, তার জন্য সৌখী তার মাকে দরজা খুলতে মানা করে গেছে যে গভীর রাতে রাত্রিবেলা যদি কেউ দরজায় টোকা মারে তাহলে যেন হঠাৎ করে দরজা না খুলে দেয়। দিনকাল পড়েছে অন্যরকম, দিনকাল খুব খারাপ। সৌখীর বাপের মুখে শোনা যায় যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল। সৌখীর বাপ অর্থাৎ তার স্বামী মুখে শুনেছে যে সেকালে দলের যে অনেক পুরনো দিনের কথা, যে সেকালে একজন দলের লোককে জখম করার পর সে নাকি তার নিজের জিভ নিজেই কেটে ফেলেছিল, পাছে পুলিশ কাছের দলের সম্পর্কে কিছু বলে ফেলে সেই ভয়। অর্থাৎ দলের লোক ধরা পড়ে গেছে পুলিশের কাছে, সে পুলিশ যাতে জেরা না করে, পুলিশ যাতে তাকে জেরা করে না পারে, অর্থাৎ তার জন্য সে নিজের জিভটাকে কেটে ফেলেছিল, অর্থাৎ যাতে না কথা বলতে পারে। আর আজকাল দেখো সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর, আর আজ দেখো সেখানে যুগ খুব ভালো ছিল, দলের লোকের পাশেরাই দলের লোকই থাকতো, দলের লোকের পক্ষে কেউ কথা বলতো না, সে ধরা পড়ে গেলেও নিজের জিভকে কেটে দিত যাতে কথা না বলতে পারে। আর কিন্তু আজকাল দেখো সৌখী 5 বছর জেলে গেছে, প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। সৌখী 5 বছর জেলে চলে গেছে, প্রথম 2 বছর যে ডাকাতের দলের লোকটা ছিল মাসে মাসে টাকা দিয়ে যেত সৌখীর মায়ের বাড়িতে, তার স্ত্রী ছিল, সৌখীর পুত্র ছিল, সন্তান ছিল, তার জন্য। কিন্তু 5 বছর জেলে যাওয়ার মধ্যে 2 বছর টাকা দিয়েছে, বাকি আর 3 বছর কেউ আর টাকা দিতে আসেনি। এ কি কখনো হতে পারতো আগেকার কালে? সে আগেকার যুগে, সেকালের যুগে কি এরকম হতে পারতো? এখন যুগকাল খুব খারাপ, তার জন্যই এরকম পরিস্থিতি। ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্যের পাটি কি একবারে উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে, সৌখীর তো এর আগে 2 বার কাজ হয়েছে, কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি, মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। বলছে ন্যায় অন্যায়, বিচার অবিচার এগুলি সব কি এই যুগ থেকে বিদায় নিয়েছে? সৌখীর বাপ তো এর আগে অনেকবার জেলে গেছে, কিন্তু প্রত্যেকবারই দলের লোক মাসে মাসে এসে টাকা দিয়ে গেছে। সৌখীও তো এর আগে 2 বার গেছে, তখনও তো দলের লোক টাকা দিয়ে গেছিল ঠিক সময় মাসের শেষে। কিন্তু এখন কি হলো, এখনকার কি যুগ যে ন্যায় অন্যায় সব অবিচার উঠে গেছে, এখন তো আর টাকা দিয়ে যায় না মাসে মাসে। মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছতো আগাম 3-4 মাসের একসঙ্গে, আর মাস না শেষ হতে হতে 3-4 মাসের টাকা আগাম দিয়ে চলে যেত। কিন্তু এখন সৌখী 5 বছর জেলে চলে গেছে, 2 বছর মাত্র টাকা দিয়ে গেছে, কিন্তু বাকি 3 বছর আর দলের লোক তার বাড়িতে অর্থাৎ মায়ের কাছে টাকা দিয়ে যায়নি। কিন্তু এবার দেখো তো কাণ্ড, একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একবার উকি মেরে দেখলো না দলের লোক। আগে বৌমার শরীরটা ছিল ভালো, সৌখী এবারকার বউটা রোগা রোগা, তার উপর ছেলে হবার পর একবারে ভেঙে গিয়েছে শরীর। বলছে কেউ দেখলো না, সৌখীর যে সংসার আছে, সৌখী তো জেলে বন্দি, সৌখীর যে ডাকাতের দলের লোকেরা বাড়িতে সংসার চালাবার জন্য কোনো পয়সা পাতি দিয়ে যাচ্ছে না। সৌখীর আগের যে বউ ছিল, স্ত্রী ছিল, তার শরীরটা খুব ভালো ছিল, কিন্তু এখনকার যে স্ত্রী, তার স্ত্রী রোগা, তার উপরে আবার একটা ছেলে হয়েছে, তার জন্য তার শরীরটা একবারে ভেঙে পড়েছে, তাকে ডাক্তার দেখাবার পয়সা পর্যন্ত না, তার ঘরে এক মুঠো খেতে পর্যন্ত পারছে না, দলের লোক টাকাও দিয়ে যাচ্ছে না মাসে মাসে,
কি করে সৌখীর মায়ের সংসার চলবে। সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে, হ্যাঁ নাতিটার বয়স 4-5 বছর হলো বলছি। সৌখী যখন একবার ধরা পড়ে ওই ডাকাতি করার কারণে, তখন তার নাতি অর্থাৎ সৌখীর ছেলে বৌমার পেটে ছিল। এখন তার বয়স হয়ে গেছে 4-5 বছর। সৌখীর ছেলের বয়স 4-5 বছর হয়ে গেছে। কি কপাল নিয়ে ছিল, যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তাকারি করতে সাহস করেনি কোনোদিনও, তারই কিনা দুবেলা ভাত জোটে না, হায়রে কপাল। এবারে তার মা আক্ষেপ করে বলছে যে যার বাপকে দেখে চৌকিদার সাহেব, গ্রামের যে চৌকিদার সাহেব পর্যন্ত কেঁপে উঠত, জেলখানা দারোগা সাহেব পর্যন্ত তাকে তুই তাকারি দিয়ে কথা বলতে পারেনি, আর তারই কি কপাল জুটলো, সে আজ দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পারছে না। সেটাই বলছে সৌখীর মা। আমি বুড়ো মানুষ, কোন রকমে বাড়ি গিয়ে দুটো খই মুড়ি বেঁচে আসি। অর্থাৎ সৌখীর মা, তার বয়স হয়েছে, সে অনেক বুড়ি হয়ে গেছে, সে কোন ক্রমে খই মুড়ি বিক্রি করে করে বাড়িতে বাড়িতে খই মুড়ি বিক্রি করে করে দিন যাপন করছে, তার কোন ক্রমে খাবারটা জুটে যায়। তা দিয়ে নিজের পেট চালানোয় শক্ত, সাদেকি আর বৌমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হলো, যে খই মুড়ি বিক্রি করে তার নিজের পেটটাই চলত। তা না হলে সৌখীর বউকে অর্থাৎ সৌখীর স্ত্রীকে আর পুত্রকে কি বাপের বাড়ি না হলে পাঠিয়ে দিতে হয়, এই দুবেলা দুমুঠো খেতে না পাওয়ার জন্য সৌখীর বউ অর্থাৎ সৌখীর স্ত্রীকে আর পুত্রকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। সাদেকি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো, তাছাড়া গয়লা বাড়ির মেয়ে ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, করলে বা রাখতোকে। তাছাড়া আমরা যে গয়লা বাড়ির মেয়ে, আমরা তো ঝি চাকরের কাজ করতে পারি না, আর যদি বা করি কেই বা আমাদের রাখবে এই ঝি চাকর। সৌখীর মা বউকে কেউ বিশ্বাস পায়, নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতনিকে নিয়ে ঘর করি। সৌখী অর্থাৎ একজন ডাকাতের মা, সৌখীর স্ত্রী হচ্ছে ডাকাতের বউ, অর্থাৎ তার ডাকাতকে কেউ কি কোনোদিনও বিশ্বাস করে ঝি চাকর রাখে? তার জন্য তার মা আক্ষেপ করে বলেছে আমি তো গয়লা বাড়ির বউ আর আমি ডাকাতের বউ, আর সৌখীর স্ত্রী হচ্ছে ডাকাতের স্ত্রী, তাকে কি কেউ বিশ্বাস করে তাকে ঝি চাকর রাখবে? না হলে আমি কি সাধ করে বৌমাকে অর্থাৎ স্ত্রীকে আর অর্থাৎ সৌখীর স্ত্রীকে আর তার নাতিকে নিয়ে ঘর না করি? বিয়ের দুটো মোষ আছে, অর্থাৎ সৌখীর যে শ্বশুর বাড়ি, সৌখীর শ্বশুর বাড়িতে অর্থাৎ সৌখীর স্ত্রীর বাপের দুটো মহিষ আছে, মোষ আছে, দুটো মোষ আছে। তবু বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে, অর্থাৎ সেই মহিষ আছে, সেই মহিষ দুধ দেয়, তাই তার স্ত্রী সৌখীর স্ত্রী আর তার ছেলে একটু দুধও খেতে পায় সেখানে গিয়ে তার বাপের বাড়িতে। ওদের শরীরে দরকার দুধের, ওদের শরীর রোগা পাতলা, তাই ওদের শরীরটা দুধের দরকার আছে, প্রোটিন জাতীয় খাবারের খুব প্রয়োজন, যাতে শরীরটা না ভেঙে পড়ে, যাতে শরীর ঠিক থাকে। আর বছর খানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে, আর কয়েকদিন অর্থাৎ বছর কয়েক বাদেই তো সৌখী জেলখানায় বন্দী আছে, সেই জেলখানা থেকে ছাড়া পেয়ে যাবে। তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়ে দিবে, আর তখন জেলখানা থেকে সৌখী ফিরে আসবে, এসে তার বউকে অর্থাৎ তার স্ত্রীকে রূপোর গয়না দিয়ে মুড়ে রাখবে, দেখিয়ে দিবে পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের বিকেলই নয়, আসতে দাও সৌখীকে, দলের ওই বদ লোকগুলোকে ঠান্ডা করতে হবে। আমি বলি এসব একল সেরে অর্থাৎ বদ মেজাজি লোকেদের দলে না নিলেই চলে। ওরা কি ডাকাত নামের যুগী চোর, ছিঁচকে চোর, ওই যেটা টাকা দিতে আসতো সেটা চেহারা দেখেছো, তাল পাতা সে পায়, থুতনির নিচে দুগাছা দাড়ি, কালি ঝুলিও মাখো, আর মশলায় হাতে না ওই রোগা পটকাকে, দেখে কেউ ভয় পাবে কশ্মিক কালে? সৌখীর মা আশ্বাস দিয়ে অর্থাৎ নিজের প্রতি বলছে যে একবার এই
আর কয়েকদিন বাদেই তো সৌখী জেল থেকে ছাড়া পাবে। সৌখীকে আসতে দাও, তার বউকে সে রূপোর গয়না দিয়ে মুড়ে রাখবে আর বলবে যে সৌখী অর্থাৎ তার নাতি ভিখারির ছেলে নয় জন্য। আর ওই বদ লোকগুলো যে ডাকাতের দলের লোকগুলো ছিল, যারা বাড়িতে 2 বছর টাকা দিতে এসছে আর 3 বছর টাকা দেয়নি, অর্থাৎ তাদের অভাব অনটনে দিন যাপন করতে হচ্ছে, তাদেরকেও যোগ্য জবাব এই সৌখী জেলখানা থেকে এসে ফেরত দিবে। আর ওই লোকগুলি বা দেখতে কেমন? ছিঁড়ি তালপাতার যোগ্য তালপাতার সেপাই, থুতনির নিচে দুগাছা দাড়ি, কালো ঝুড়ি মাখা, দেখতে একদম বিচ্ছিরি। তাদের পরিচয় দিচ্ছে ডাকাত দলের। আর মশাই হাতে নাও ওই রোগাবরটাকে দেখে কেউ ভয় পাবে কোশ্চিনকালে? আর যতই মশাল হাতে নিয়ে ওই ডাকাতের লোকগুলোকে কেউ কোনোদিনও ভয় পাবে? কোনোদিনও? এই পরিচ্ছেদের মাধ্যমে সতীনাথ ভাদুড়ী এই মূল বিষয়টাকে তুলে ধরেছে। পরের অংশটা বাকি ক্লাসে হবে। আসসালামু আলাইকুম।